দেখেন, আশা নিয়ে চলা তো লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়েও শ্রেয় একটা কথা। বাট যেভাবে বাংলাদেশ টিমটা জিতল এই টেস্ট ম্যাচটা, মানে এটা কেউ কিন্তু আমার মনে হয় না কেউ আমরা এক্সপেক্ট করেছিলাম। উইকেট সব কিছু করে ম্যাচ জেতার মতো জায়গায় আমাদের টিম আছে, জিততে পারে তাদের দিনে। বাট এরকম দাপটের সঙ্গে খেলে 10 উইকেটে পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ জয়, আমি তো মনে করি ঠিক এমন এমন একটা সময় যখন আমাদের দেশে একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাজনৈতিকভাবে পট পরিবর্তন হয়েছে, আমাদের ছাত্র সমাজ তারা একটা বিশাল জিনিস তারা আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে যে কত রকম যে অনাচার হয়েছে এই দেশে কম আর বেশি। ঠিক সেই সময় বন্যাও আসলো, অ্যানাদার ক্যালামিটি। এই সময় যখন এই এই ধরনের একটা সুখবর আমাদের কাছে আসলো এই ক্রিকেটের মধ্যে দিয়ে, এবং এই ক্রিকেটটাকে আপনারা আমার সঙ্গে সবাই হয়তো শেয়ার করবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড কিন্তু ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে আমরা সবাই মাতামাতি করি, দেশের জনগণ মাতামাতি করে। তো সেই জায়গায় ইট ইজ এ আইসিং অন দ্য কেক। আমি মনে করি এটা একটা বিশাল কেকের উপরে একটা আইসিং হয়েছে। এক্স্যাক্ট যেটা বলছে যে বড় ব্র্যান্ড এবং সাকিবকে নিয়ে কথা হবে যখন এই টেস্টে কথাটা আসবে, তাকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে, লজিক্যাল বিষয় আসছে, কিছু আসছে যে আইনি নোটিশ পেলে হয়তো বিসিবি চিন্তা করবে যদি সে কনভিক্টেড না, এখন তার বিচার হয়নি। আপনার কাছে কি মনে হয় যে তাকে নিয়ে কেমন মানে ট্রিট করা উচিত, বা এখন যেটা হচ্ছে হয়তো নেক্সট ম্যাচটা খেলবে, যে কথাগুলো আসছে আপনি আসলে কীভাবে দেখেন? দেখেন, আমি যেটা মনে করি যখন প্রচুর এটা তো একটা আইনি ব্যাপার যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব বেশি কথা আমরা বলবো না, কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো। এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে, মামলার হওয়া মানেই ডাজন্ট ম্যাটার যে আমি একটা অপরাধী। 1 2 নম্বর হলো যে এমন একটা সময় একজন রিড করলেন যেটা আমাকে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন, যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন। তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে, তার অনেক কিছু থাকতে প্রত্যেকটা মানুষ আমার আপনার সবারই আছে। বাট মামলা মানে এই না যে আমি দোষী। ফাইন, তার এগেন্সে একটা কেস করেছে বা তার করা উচিত হয়নি এই সময় এসে, বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হইতো। আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো, দেখতে পারতো। এবং সাকিবের মতন একটা খেলোয়াড় যে নাকি একটা বিশ্বনন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইজ। আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। অ্যাজ ফার আই এম কনসার্ন, সাকিব আমরা এক ফ্যাটার্নিটির লোক, এবং তাকে কোন এক মার্ডার কেসে সাকিব মার্ডার করবে? আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে মেজর কাপ, তারপরে সে ক্যানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। এবং উইথড্র নাও করে, ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের, যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম। আমরা দরকার হলে ব্যারিস্টার দিব বা আইনগতভাবে আমরা তাকে দেব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমি আপনাদেরকে বলি, দেয়ার হ্যাজ টু বি এ রিফর্ম। ক্রিকেট বোর্ডে রিফর্ম আনতেই হবে আপনাকে। আপনি দেখেন, যে কোনো বোর্ড বলেন, সেটাতে ব্যাংক বলেন বা যে কোনো কর্পোরেট হাউস বলেন, ইভেন ক্রিকেট বোর্ডও বলেন, বোর্ড অফ ডাইরেক্টরসের কাজ কিন্তু আমি ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে বা মার্কেটিংয়ের ছাত্র যেটা বুঝি, 3টা কাজ মেইনলি বোর্ড অফ ডাইরেক্টরসের। 1 নম্বর কাজটা হলো তার পলিসি ডিল করা, অর্গানাইজেশনের জন্য কি পলিসিটা হবে, ক্রিকেট বোর্ড আগামী 3 বছর পর 2 বছর পর কোথায় থাকবে, তার জন্য কিভাবে আগাইতে হবে এবং কি চায় বোর্ড, এই পলিসিটা ঠিক করে ফেলবে। দ্যাট ইজ দ্য জব অফ এ বোর্ড অফ ডাইরেক্টরস। সেকেন্ড হলো বাজেট অ্যাপ্রুভ করা। তারা যখন পলিসি দিয়ে দিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের তো ডিপার্টমেন্ট, এখানে কাজ করবে ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যারা আছে ক্রিকেট বোর্ডে, এবং স্বাধীনভাবে কাজ করবে। সেইখানে একটা বাজেট চাপে তাদের কাছে, যে আমি যদি আজকে ধরেন ক্রিকেট অপারেশনসে আসি, বা আমি যদি ক্রিকেট ইসেতে থাকি, গেম ডেভেলপমেন্টে থাকি, তো আমি জানি আমার পলিসি অনুযায়ী আমি সারা বছরে আমি কয়টা ম্যাচ করব, ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনাল, আমার ক্যালেন্ডারটা কী আছে, ওইটা দেখে নিয়ে আমি একটা আই উইল পুট আপ বাজেট। এই বাজেটটা বোর্ডের কাছে যাবে। বোর্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একজন করে নির্ধারণ করে দিতে পারেন একটা বোর্ড অফ ডাইরেক্টর। গেল 2 নম্বর, সেই বাজেটটা তারা দেখবে, দেখে ঠিক আছে কি না,
কাটা ছেঁড়া যাই করার পরে তারপর তারা বাজেট পাস করবে। বাজেট পাস হয়ে গেলো। থার্ড কাজ যেটা বোর্ডের হওয়া উচিত সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরদের, সেটা ব্যাংক হোক বা যে কোনো অর্গানাইজেশন হোক, এটা আমি মনে করি যে ওভারসি করা তাদের কাজ। ওভারসি করবে, কারণ আমি পলিসি দিয়ে দিয়েছি, আমি বাজেট অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন তোমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেই জিনিসটাকে ওভারসি করা, দেখা উপর থেকে, এবং তাদেরকে ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, যারা যারা প্রফেশনালি কাজ করতেছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তৈরি করতে হবে। তা না হলে আপনি তাদেরকে কাজ পাবেন না করেন। there is no motivation, there is no compensation, একটা কথাই আছে। আপনি যদি ইনসেন্টিভ না থাকে, ইনসেন্টিভ একটা আপেক্ষিক শব্দ, সেটা খালি টাকা দিয়ে না, ইনসেন্টিভ আমাকে স্বাধীনতা দিয়ে। তো কাজ করার স্বাধীনতা যখন আমি তাদেরকে দিয়ে দিব, তারা যে কোনো কমিটিতে যারা আছে তারা দেখবেন সুন্দরভাবে সাহসের সঙ্গে এবং নির্বিঘ্নে তারা কাজটা করতে পারবে। হ্যাঁ, ট্রান্সপারেন্সি থাকবে, এবং বোর্ডের সবচেয়ে বড় ট্রান্সপারেন্সি একটা জায়গা হলো ফাইন্যান্স। আমি মনে করি ফাইন্যান্স মানে আমাদের দেখেন ক্রিকেট বোর্ড এখন যতগুলি অর্গানাইজেশন দেশে আছে, স্পোর্টিং বলেন বা সোশ্যাল বলেন, প্রত্যেকটাই সেটা কিন্তু আপনার ট্রান্সপারেন্সিতে নাই, এবং আমাদের তো নাই। আজকে আইসিসি বলেন, এসিসি বলেন, অথবা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশের ওয়েবসাইট আছে নিজস্ব। সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন হলে আমরা দিই, সব কিছু দিই। তো আমরা কেন ভাই, যে আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। তখন আর আপনার এসে বারবার আপনি এসে সবাইকে জিজ্ঞেস করবেন না ওইটা কী হয়েছে, ওইটা কী হইল। একদম পানির মতো স্বচ্ছতা, এই জিনিসটা করতে হবে। আম্পায়ার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট নিয়ে অনেক কথা আছে, অনেক রকম সমস্যা এখানে হচ্ছে, সিসিডিএম নিয়েও অনেক কথা আসবে। এবং দেখেন কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট ইজ এ মাস্ট, এইখানে করতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি আমাকে বলেন তো, আপনি, আমি, আমার সামনে যারা আছেন, আমরা তো দেশের নাগরিক, আমরা ভোটার, আপনি ভোটার, আমাদের এনআইডি আছে। আমি যদি ভোটারে, তাহলে আমি তো যে কোনো নির্বাচনে আমি নির্বাচন করতে পারবো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি জানেন, যে ক্রিকেট বোর্ডে যে 5 জন ক্যাপ্টেনদেরকে রাখা হয়েছে কনস্টিটিউশন অনুযায়ী, তার মধ্যে আমিও একজন আছি। তারা কি, আমরা বোর্ডের কাউন্সিলর থাকব, আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা হয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইট। ইফ আই এম এ ভোটার, আমি যদি ভোটার হয়ে তাহলে আমি কেন নির্বাচন করতে হবে? তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলি এই কনস্টিটিউশনে আমার মনে হয় এটা একটা কমিটি করে, একটা সুন্দর একটা কমিটি করে কনস্টিটিউশনটাকে আবার রিভাইজ করা, কারণ এটা করতেই হবে। এই রিফর্মগুলি আমাদের আস্তে আস্তে, একদিন হবে না, বাট স্টার্ট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো বোর্ডটাকে সুন্দরভাবে চালাবে বোর্ড ডাইরেক্টরসরা না, তারা ওভারসি করবে, তারা উপর থেকে তারা সাজেশন দিবে, সব করবেন প্রেসিডেন্টের নেতৃত্বে। আমি খুব খুশি, আনন্দিত যে এত বছর পরে আমরা একজন ক্রিকেট প্লেয়ারকে পেয়েছি যে কিনা ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নিয়েছে। তো কাজেই সেই জায়গায় এই ফ্রিডম দিতেই হবে আমাদের যারা কাজ করতেছে তাদের। কোনো ডিপার্টমেন্ট নিয়ে আপনার অসন্তোষ আছে কিনা, যে কোনো ডিপার্টমেন্টে ভালো কাউকে দরকার বা ভালো প্রথমে এক কথা তো বলবো, প্রথমে একদম আমাদের আম্পায়ার ডিপার্টমেন্ট। এখানে আম্পায়ারিংয়ে যেভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছে, যেভাবে আম্পায়ারিং আমরা দেখতে পাচ্ছি, দেখেন ক্রিকেটে প্রথম সবচেয়ে মেইন স্টেক হোল্ডার, এটা আপনাদের জানতে হবে, যে কোনো দেশের ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার এলো প্লেয়ার্স, তারপরে মেইন স্টেক হোল্ডার এলো ম্যাচ অফিসিয়ালস, সেটা আম্পায়ার, ম্যাচ রেফারি, তারা এরাই এলো এই ক্রিকেটটাকে রান করবে ঠিকমতো এবং স্বচ্ছতার সাথে। কিন্তু আমরা কি সেটা পাই? আপনি দেখবেন যে নিচের লেভেলে খেলা হচ্ছে, আপনারাই লেখালেখি করেছেন, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আমি কথা বলেছি অনেকবার যে এটা ঠিক হচ্ছে না, আমার কথা আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার ছিলাম যে না, এটা হইতে হবে। তো সেই জিনিসগুলো ঠিক করতে হবে, অর্থাৎ এইখানে আপনার স্বচ্ছতা আনতে হবে। একটা প্লেয়ার, একটা উদাহরণ দেই, একটা ভালো উঠতি খেলোয়াড়, সে যদি এমন একটা টিমে খেলে যেই টিমের মালিকানা এমন একজনের কাছে, যিনি অন্য টিমকে তার টিমকে বলে দিচ্ছে বা আম্পায়ারদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, যদি করে যে ওই টিমকে হারাইতে হবে, ওইখানে যদি একটা বাচ্চা ছেলে যে কিনা হয়তো তার ভিতরে প্রতিভা আছে, সব কিছু আছে, তাকে আমরা যদি ওইভাবে আউট দিয়ে দেওয়া হচ্ছে,
রং ডিসিশন দিচ্ছে, তাদের কী দাঁড়াচ্ছে? দুইটা জিনিস দাঁড়াচ্ছে। একটা হলো ওই ছেলেটা একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, আর যে নাকি উইকেটগুলো পাচ্ছে, যার মারফতে সে আউট হচ্ছে, বা একটা ছেলে দেখা গেলো বছর শেষে লিগ শেষে সে 30 উইকেট 34 উইকেট পেয়ে গেছে। ইটস এ ফলস ইমপ্রেশন তার ভিতরে তৈরি হচ্ছে। সে মনে করছে সে অনেক ভালো বোলার, কিন্তু সে উইকেটের অর্ধেক উইকেটই হয়তো ওই আম্পায়ারগুলির সুবাদে পেয়েছে। তো এই সমস্ত জায়গায় কাজ করার সময় এসে গেছে। মনে করি হাটুয়ার সিংয়ে কোনো সময় বাংলাদেশে কোনো উপকার আসে নাই। আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, আমি অনেক কথা বলেছি, এবং আমি এটাও বলেছি যে হাটুয়ার সিংয়ে এদেশে ভালো করতে আসে না, এদেশে ক্ষতি করবে। কারণ একরোখা লোক, তার আছে, সে এমন বড় কোচ না। যদি এত বড় কোচ হইতো, অনেস্টলি সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি, যে তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো, বা ইংল্যান্ড নিত, বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাতো, বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয়নি? বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটা। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কি না, সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাটুরা সিংহা মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, আমি দেখছি অনেকেই কথা বলেছেন এবং তাদের সাথে আমি সহমত পোষণ করি। তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম, তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। আমাদের যে প্রত্যেকটা জেলাতে এজ গ্রুপ টিমগুলো আছে, সেই এজ গ্রুপ টিম ক্লাস যারা আন্ডার 13 আছে, আন্ডার 17, আন্ডার 19, এদের কোর্সগুলি দিবার। প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ, বিসিবি অ্যাপয়েন্টেড। তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারকে তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কিনা, এবং সেইগুলো মনিটর আমরা হাটুরে সিংহে দিয়ে করাইতে পারি। যদি না আমরা তাকে প্রচুর টাকার বেতন পাই, সেই টাকা দিয়ে বিদায় না করি, তাকে এইভাবে রাখা যেতে পারে। মানে আমি মনে করি হাটুরে সিংহে যত বেশি দিন আমাদের ন্যাশনাল টিম হ্যান্ডেল করবে, তত দিন আমাদের ক্রিকেট পিছন দিকে যাবে। তার আগের অনেক ডেলিগেশন নিয়ে ওদেরকেও একটা প্রশ্ন করেছে যে হয়তো টাকা বিজনেস হোক, শেয়ার বাজারে কেলেঙ্কারি হোক, এইসব নিয়ে একটা ভিডিও হয়েছে, যেখানে হচ্ছে অভিযোগ দাখিল করেছে দুদকে যারা একটা তদন্ত হবে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এইসব ওইসব নিয়ে যদি যারা অ্যাগ্রিড পারসন থাকে, যারা যদি শেয়ার মার্কেটের তার যদি কোনো কিছু কেলেঙ্কারি হয়ে থাকে তার মারফতে, বা অন্য অন্য জায়গায়, আবার সোনার ব্যবসাটা যদি অন্যায় হয়, দুদকে যদি তার কোনো ওরকম অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগগুলি আসবে ওই সমস্ত ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এইখানে তো তারা গেছে হত্যা মামলা আনা হয়েছে, এবং এই হত্যা মামলা এটা তো একটা অবাক করার মতো। তো ইট ডাজেন্ট গো, আমি মনে করি। ভাই কোচিংয়ের ব্যাপারে বলছিলেন, পাশের দেশে আমরা দেখতে পাচ্ছি যে এখন ভারতীয় প্রশিক্ষকদের অনেক বড় রকম করে প্রমোট করা হচ্ছে। আগের বোর্ড সক্ষমতা হয়নি, নতুন যে বোর্ড সভাপতি আছেন তিনি অবশ্য বলছেন যে এখন বিদেশিদেরকে প্রমোট করা হবে। আমরা বন্ধন করতে পারছি যে তারা কিন্তু সংস্কার হতে পারে। আসলে দেশি কোচের আপনি কীভাবে দেখেন, কিংবা দেশিদের সালাউদ্দিনের একটা সুযোগ আছে কিনা? আপনাকে আজকে হোক কালকে হোক আপনার ইন্ডিজিনাস পিপুল, অর্থাৎ দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে, সময় লাগুন। কিন্তু একটা কথা আছে না যে ভাই আপনার চাকরিতে তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, তো বলে স্যার আমি তো চাকরিই পাই না, তোমার এক্সপিরিয়েন্স হবে কই থেকে? তো এখন আপনি দেখেন কেন পারবে না তারা। সোহেল আছে, সোহেল আপনারা হয়তো সোহেলের কথা উচ্চারণ করেন না, সালাউদ্দিন ঠিক আছে, সোহেল ইজ এ ফ্যান্টাস্টিক কোচ, এবং তার যে পারফরমেন্স ইন্টারন্যাশনালি, বাট সে একটু লো প্রোফাইলে থাকে। সোহেল কোচ, তো তারা কেন পারবে না? পারবে। আর ওই লেভেলে এটাও আপনাদের বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল লেভেলে টেস্ট ম্যাচ বা ন্যাশনাল টিম হ্যান্ডেল করতে কোচের খুব একটা বেশি করণীয় নাই। একটা কোচেরও কিন্তু ওই 2-3টা কাজ। 1 নম্বর কাজটা হলো একটা কোচের হয় যে সে স্ট্র্যাটেজিক প্ল্যানটা করবে। ক্যাপ্টেন ইজ দ্য বস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যাকেই ক্যাপ্টেন করেন তার ফ্রিডম থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে, এবং হি উইল কল অল দ্য শটস। মাঠের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু একটা ক্যাপ্টেন নেয়, কাজে ক্যাপ্টেন ইজ মেইন। কোচের কাজ হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। একটা টুর্নামেন্ট খেলতে গেছে, একটা ম্যাচ খেলতে গেছে, কী প্ল্যানটা হবে আগের দিন পরের দিন, কোচকে সেই সাপোর্টটা সে দিয়ে যাবে। 2 নম্বর কোচের আর একটা কাজ থাকে ফাইনাল পয়েন্টস। জাতীয় দলেরা যারা খেলতে আসেন ন্যাশনাল টিমে, তারা কিন্তু আনকোড়া প্লেয়ার আসেন না, তারা কিন্তু খেলেই আসেন অনেক দিন থেকে। হ্যাঁ, ইয়াং প্লেয়ার আসে, সিনিয়র প্লেয়াররা থাকে, বাট তাদেরকে শেখানোর কিছু নাই, বেসিক জিনিস শেখানোর কিছু নাই, তাদের ফাইনাল পয়েন্টসগুলো দেখাতে হবে, ছোটো ছোটো জিনিস। যে সেই কাজ, একটা উদাহরণ দিই আপনাকে, আপনি সৌম্য সরকারের কথা দিয়ে ধরেন। সৌম্য সরকার এত একটা ক্লাসিক ব্যাটসম্যান, কিন্তু দেখবেন সে সবসময় আউট হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে, অর্থাৎ তার বাইরের বল খেলতে অফ স্টাম্পের বাইরে, তার ফুটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটা কারেক্ট করো, ছোটো ছোটো জিনিস, এইটা হলো কোচের কাজ। আর 3 নম্বরটা হলো কোচের জন্য
মোস্ট ইম্পর্টেন্ট যে ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার, ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাকে ঠিক রাখা, সুন্দর রাখা, এইটা হলো একটা কোচের কাজ। কিন্তু এই কোচ সম্বন্ধে আমরা যা শুনেছি যে সে নাকি ড্রেসিং রুমটাও ঠিক রাখতে পারে নাই, প্লেয়ারদের নাকি সে গায়েও হাত দিছে শোনা যায়, আপনারা বলেছেন। বাট এটার হয়তো ইনকোয়ারি কী হয়েছে না হয়েছে আমরা জানি না। তো আমি মনে করব এরকম কোচ, উই নিড এ কোচ যে হু শুড বি এ ফাদার ফিগার, এবং সব কিছু দেখাই দেবে, ফাইনাল পয়েন্টগুলি সব দেখাবে। সালাউদ্দিন ইয়েস, কেন পারবে না, কেন পারবে না সালাউদ্দিন? অবশ্যই পারবে। সালাউদ্দিনের সে অভিজ্ঞতা আছে, এবং তার সঙ্গে যে সিনিয়র প্লেয়ার আছে, ইফ ইউ ক্যান মেক এ টিম, এবং তার নিজের হি উইল কল দ্য শটস, সে করবে। সালাউদ্দিন ইজ কেপেবল, সোহেল ইজ কেপেবল। বাট আমি সালাউদ্দিনকে একটু আগিয়ে রাখবো, কারণ সালাউদ্দিনের ওই ইটা আছে, প্রোঅ্যাক্টিভ ভাবটা একটু বেশি। একটা কোচের ওই জিনিসটাও লাগে, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। খালি থিওরিটিক্যাল হলে তো হয় না, প্র্যাকটিক্যাল কিছু জিনিস তাকে করতে হবে। আমি মনে করি এখন সময় আসতেছে আমাদের। দেখেন, আমি অনেক কথা বলেছি, আপনারাও বলেছেন যে আমরা ইন্টারন্যাশনাল কোচগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট করি না কেন। ওয়াই নট উই ক্যান হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ, মেইন কোচ ঠিক আছে, হেড কোচ আছে, আমরা তার সঙ্গে আমরা অ্যাটাচ করব। লেট হিম লার্ন, লেট হিম গিভ ইনপুটস। অন্য সময় সে কোচের সঙ্গে কথা বলবে। ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে আমাদের অনেক প্লেয়ারদেরকে, ভাষার, সেই ভাষাটা তো সেও কোচের সঙ্গে বসে তাদের সঙ্গে শেয়ার করতে পারে, অনেক কিছু পারে। কাজে এই জিনিসগুলো করতে হবে। শুধু তাই না, সেই অ্যাসিস্ট্যান্ট কোচই থাকলে সে খালি টিমের হ্যান্ডেলই করবে না। আজকাল ক্রিকেটে কিন্তু, মডার্ন ডে ক্রিকেটে কিন্তু আপনাকে দেখবেন আমরা ডিআরএসই তো ঠিকমতো নিতে পারি না। আমরা যখন নেওয়ার না তখন নিয়ে নিছি, আবার যখন দরকার না তখন নিয়ে নিছি। তো এইগুলো কিন্তু বোঝার পড়ে। আমি আইন নিয়ে কাজ করি, আমি চিফ ম্যাচ রেফারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এইগুলো তাদেরকে একটা সময়ে প্লেইং কন্ডিশন, কোড অফ কন্ডাক্ট, এগুলো তাদেরকে নিয়ে বসতে হবে। ওই যখন নাকি তারা ট্রেনিং করে এই জিনিসগুলো অ্যাসিস্ট্যান্ট কোচ করতে পারে। তার সঙ্গে তার ভাষার তাদের সমস্যা হবে না, ভাষার কোনো সমস্যা হবে না, বাংলাতেই বলবে যে এটা। কাজেই একটা অ্যাসিস্ট্যান্ট কোচ বা অ্যাডিশনাল কোচ বা যেভাবে বলি, আই থিঙ্ক সময় এসে গেছে আমাদের ওইদিকে যাওয়ার।